রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, আমরা সাক্ষ্য আইন পড়তেছিলাম, হ্যাঁ? সাক্ষ্য আইন পড়তেছিলাম। সাক্ষ্য আইনের আজকে আমরা অল্প কিছু ধারা পড়ব এবং আজকে পিআরবিটা আমরা আজকে একটু বেশি করে পড়ব। সাক্ষ্য আইনের খুবই অল্প ধারা পড়ব, বাট যে ধারাগুলো পড়ব পরীক্ষা এগুলো আসার মতো। আমরা গত ক্লাসে সাক্ষ্য আইনের 111 ধারা পর্যন্ত পড়ছিলাম। তো আজকে পূর্ণাঙ্গ রিভিশন না দিয়ে শুধুমাত্র 101 থেকে সামনের দিকে আমরা যাব, হ্যাঁ? সাউন্ড কম, সাউন্ড তো এর বেশি নাই ভাই, এটা প্রতিদিন এইটুকু কি হয় সাউন্ড? কম কেমনে? হ্যাঁ, এটাই তো সাউন্ড বেশি, ঠিক আছে, এটা 100% সাউন্ড। আচ্ছা, কোনো কমেন্ট করেন না। আমরা গতকাল সাক্ষ্য আইনের ক্লাসে পড়ছিলাম বার্ডেন অফ প্রুফ, অর্থাৎ প্রমাণের দায়ভার, ঠিক আছে কিনা? বার্ডেন অফ প্রুফ হচ্ছে সাক্ষ্য আইনে বলতেছে 101 থেকে 111 ধারা পর্যন্ত বেসিক্যালি বার্ডেন অফ প্রুফ সম্পর্কে বলতেছে যে একটা বিষয় কখন কিভাবে কে প্রমাণ করবে, এটা মূলত যার উপর নির্ভর করে একেই মূলত প্রমাণের দায়ভার হিসেবে বেসিক্যালি আপনার গণ্য করা হয়, ঠিক আছে? আর বার্ডেন অফ প্রুফ সাক্ষ্য আইনের 101 থেকে 112 ধারা পর্যন্ত বেসিক্যালি এখানে বলতেছে যে মামলার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মামলা প্রমাণের দায়ভার ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর নির্ভর করে, ঠিক আছে না? আজকে আমরা এই ক্লাসটা গত ক্লাসে আমরা পড়াইছিলাম। 101 ধারায় পড়ছি যে মামলার অস্তিত্ব যে ব্যক্তি দাবি করবে সে ব্যক্তিকেই মামলা প্রমাণ করতে হবে, 101। 102-এ বলতেছে যে ব্যক্তি মামলায় ঠকে যাচ্ছে অর্থাৎ আসামি পক্ষকেই মামলা প্রমাণ করতে হবে। 103-এ বলতেছে যে একটা নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব যে ব্যক্তি দাবি করবে অর্থাৎ এলিবাই, এই ব্যক্তিকেই মামলা প্রমাণ করতে হবে, 103। 104-ই বলতেছে একটা সাক্ষ্যকে আদালতে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে বিষয়টা যে ব্যক্তি দাবি করবে ওই বিষয়টা ওই ব্যক্তিকেই বেসিক্যালি আপনার প্রমাণ করতে হবে, যেমন মৃত্যুকালীন জবানবন্দি। সাক্ষ্য আইনের 105-এ আপনাদেরকে পড়াইছি গতকাল যে আসামি দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে যে পড়ে সে যে অপরাধী না, এই বিষয়টা প্রমাণ করার দায়িত্ব আসামির উপরই বর্তাবে। সাক্ষ্য আইনের 106-এ বলতেছে যে সুনির্দিষ্ট কোনো বিষয় কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকলে এই বিষয়টা যে ব্যক্তির অবগতির মধ্যে আছে ওই বিষয়টা ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। ক্লিয়ার? সাক্ষ্য সাথে বলতেছে একজন ব্যক্তি 30 বছর যাবৎ জীবিত থাকলে ওই ব্যক্তি এখনো জীবিত আছে এটা আদালত বিশ্বাস করে। কেউ যদি মনে করে যে ওই ব্যক্তি মরে গেছে তাহলে ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি মরে গেছে। 108-এ বলতেছে 108-এ বলতেছে যে কোনো ব্যক্তির 7 বছর যাবত কোনো খোঁজ খবর না থাকলে, এমসিকিউ, কত বছর? 7 বছর যাবত কোনো খোঁজ খবর না থাকলে ওই ব্যক্তি মরে গেছে, আদালত ধরে নেবে। তবে কোনো ব্যক্তি যদি দাবি করে যে ওই ব্যক্তি এখনো বাইসে আছে তাহলে ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি এখনো বাইসে আছে। 109-এ যেটা আপনাকে বলতেছে বলতেছে যে বলতেছে যে সাক্ষ্য আইনের 109-এ আপনাকে বলতেছে যে এই যে যে মালিকানা মালিকানা এবং বলতেছে যে অংশীদারগণের মধ্যে সম্পর্ক, জমিদার এবং প্রজাদের মধ্যে সম্পর্ক, মালিক এবং প্রতিনিধির মধ্যে সম্পর্ক, যে ব্যক্তি দাবি করবে সম্পর্কের অবসান ঘটছে অর্থাৎ তার সাথে তার কোনো সম্পর্ক নাই, যে ব্যক্তি দাবি করবে এই বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 110-এ আপনাকে বলতেছে মালিকানা প্রমাণের দায়িত্ব, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো জিনিসের দখলে থাকলে ওই ব্যক্তি যে ওই জিনিসের প্রকৃত দখলদার না, যে ব্যক্তি দাবি করবে অর্থাৎ ওই ব্যক্তি ওই জমি জিনিসের প্রকৃত দখলদার না, যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তিকেই ওটা, অর্থাৎ দখলের কথা বলতেছে 110 ধারায়, ওই ব্যক্তিকেই ওটা প্রমাণ করতে হবে। 111 ধারায় বলতেছে যেই লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক, যেই লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক সরল বিশ্বাসের উপর নির্ভর করে, অর্থাৎ এই যে ছাত্র শিক্ষক
তারপর হচ্ছে আপনার এই যে ছাত্র ফুজুর, হ্যাঁ, তারপর আছে মক্কেল উকিল, হ্যাঁ, এদের মাঝে কোনো মামলা হলে যিনি সিনিয়র থাকবে তাকেই বেসিক্যালি মামলাটা এখানে প্রমাণ করতে হবে। এই পর্যন্ত আমরা গতকাল মোটামুটি পড়ছিলাম, আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়বো হচ্ছে সাক্ষ্য আইনের 112 থেকে সামনের দিকে যাব। 112 ধারাটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ধারা। রিটেনে কিন্তু এই 112 ধারা থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সুতরাং এই বিষয়টাকে আমাদের অনেক সিনসিয়ার ভাবে নিতে হবে। হ্যাঁ, এই একটা ব্লুটুথ কিনলে কি 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 ভালো হয় আপনাদের জন্য? আমি যদি ব্লুটুথে কথা বলি আপনাদেরকে সাউন্ড বেশি হবে মনে হয়? হ্যাঁ, মানে আপনাদের শুনতে সুবিধা হবে কিনা বলেন, আমার কথা কি শোনেন আপনারা? হ্যাঁ, আমি তো ব্লুটুথ ব্লুটুথ ব্যবহার করি না, বুঝছেন? ওই যে অনলাইন অনেক টিচাররা দেই ব্লুটুথ দিয়ে কথা কয়, তো ওটা কেনাই যায়, কয়টা দাম নাকি, ওটা ব্যাপার না। কিন্তু আপনাদের উপকার হবে কিনা বলেন? হ্যাঁ, আচ্ছা, যদি উপকার হয় তাহলে কিনবো। আর উপকার না হলে যদি মনে করেন যে ঠিক আছে আমার কণ্ঠ তো এমনি অনেক উঁচু বা অনেক জোরে কথা বলি আমি, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি মনে করেন কিনতে বলেন আমি কিনবো, সমস্যা নেই। আচ্ছা, সাক্ষ্য আইনের 112 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। এই ধারা থেকে তোমরা দেখবা ইন্সপেক্টরশিপে প্রশ্ন আসছে, এএসআই থেকে এসআই দের প্রশ্ন আসছে, কনস্টেবলদেরও প্রশ্ন আসে। এই ধারাটা মূলত আছে লেজিটিমেসি অফ চাইল্ড। কি বলছে? লেজিটিমেসি অফ চাইল্ড, ঠিক আছে কিনা? এই রিটেনে প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইন অনুসারে লেজিটিমেসি অফ চাইল্ড এর ব্যাখ্যা দাও। এখন তুমি জীবনেই নাম শোনো নাই যে লেজিটিমেসি অফ চাইল্ড কি, তাহলে সমস্যা না? লেজিটিমেসি অফ চাইল্ড হচ্ছে সাক্ষ্য আইনের 112 ধারা। জোরে বলেন, লেজিটিমেসি অফ চাইল্ড কত ধারা? সাক্ষ্য আইনের 112 ধারা। লেজিটিমেসি অফ চাইল্ড শব্দের অর্থ কি? সন্তান জন্মের বৈধতা। হ্যাঁ, সাক্ষ্য আইন অনুসারে সন্তান জন্মের বৈধতা সম্পর্কে আদালতের অনুমান কি, ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন যদি আসে, একটাই ধারা, সাক্ষ্য আইনের 112 ধারা। কি বলতেছে 112 ধারায়? বলতেছে যে বিবাহ স্থির থাকাকালে সন্তান যদি জন্ম হয় তাহলে ওই সন্তানটাই বৈধ সন্তান হিসেবেই আপনার গণ্য হবে। তাহলে এখানে এমসিকিউ আসতে পারে, লেজিটিমেসি অফ চাইল্ড সাক্ষ্য আইনের কয় ধারা? 112 ধারা। লেজিটিমেসি অফ চাইল্ড শব্দের অর্থ কি? সন্তান জন্মের বৈধতা। কত ধারায় বলতেছে? 112 ধারায় বলতেছে। কোন আইনের? আপনার এই সাক্ষ্য আইনের। বলতেছে কোন ব্যক্তির মাতার সহিত এক ব্যক্তির আইন সিদ্ধ বিবাহ কায়েম থাকাকালে অথবা বিবাহ বিচ্ছেদের পর 280 দিনের মধ্যে তার মাতা যদি অবিবাহিত থাকে, এবং যদি ইহা দেখানো যায় যে এই ব্যক্তি যখন মাতৃগর্ভে আসিতে থাকতে পারে অনুরূপ সময়ে বিবাহিত পক্ষদ্বয়ের পরস্পরের মধ্যে মিলনের পথ উন্মুক্ত ছিল না, তবে সে যে জন্ম নিয়েছে এই বিষয়ে তা অবশ্যই চূড়ান্ত প্রমাণিত হবে এবং ওই ব্যক্তির বৈধ সন্তান হিসেবে গণ্য হবে। একটু কঠিন, আমি সহজ করে দেই। 112 ধারায় বলতেছে লেজিটিমেসি অফ চাইল্ড অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বৈধ বিবাহ থাকাকালীন সময়, এমসিকিউ, কি থাকতে হবে? বৈধ বিবাহ থাকতে হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ থাকতে হবে, অর্থাৎ সন্তান হওয়ার জন্য যেটা প্রয়োজন এটা তো আপনারা বোঝেন ম্যাচুরিট সবাই, অর্থাৎ এরকম সুযোগ আপনাকে থাকতে হবে। এখন মনে করেন আপনি রহিমাকে বিয়ে করছেন, আপনাদের মধ্যে বৈধ বিয়ে আছে, বাট আপনি থাকেন সৌদি আরব, ঠিক আছে কিনা? তাহলে এখন মনে করেন ফোনে বিয়ে করছেন বা বিয়ে করে চলে গেছেন, বিয়ের 2 বছর পরে দেখা গেল যে কি হয়েছে, বিয়ের 2 বছর পরে দেখা গেল যে সন্তান আপনার একটা হয়ে গেছে। হ্যালো, বলেন। লিঙ্ক দিছি, গ্রুপে লিঙ্ক দিছি, দেখেন। তাহলে শুধুমাত্র বৈধ বিবাহ থাকলেই কিন্তু আপনার হবে না। কি বলছে? শুধুমাত্র বৈধ বিবাহ থাকলেই কিন্তু আপনার হবে না, একারে না, ঠিক আছে কিনা? এখানে আপনাকে যেটা বেসিক্যালি বলতেছে, বলতেছে যে স্বামী স্ত্রীর মধ্যে কি থাকতে হবে? স্বামী স্ত্রীর মধ্যে আপনাকে বলতেছে যে আপনার এই মিলনের সুযোগ সুবিধা আপনাকে থাকতে হবে। এবং যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি হয়ে যায়, মানে কি বলতেছে, ডিভোর্স হয়ে যায়, এই ডিভোর্স হয়ে যাওয়ার পরেও যদি ওই নারী যদি পুনরায় আবার বিয়ে না করে, কোন নারী? যে নারীর ডিভোর্স হয়েছে, তাহলে এই ক্ষেত্রে বেসিক্যালি আপনাকে বলতেছে যে যদি কোনো সন্তান এই ক্ষেত্রে জন্মগ্রহণ করে, এই সন্তানটা কিন্তু বৈধ সন্তান হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। তাহলে এখান থেকে রিটার্নে এমসিকিউ প্রশ্ন আসতে পারে
কতদিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে? 280 দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে। পূর্ব শর্ত কি কি? আপনাকে ওই নারীকে বিবাহ করা যাবে না, অর্থাৎ পূর্বের বিবাহ মানে থাকতে হবে। এরপরে আর একটা জিনিস আপনাকে বলতেছে এই 112 ধারায় বলতেছে যে শুধু বিবাহ স্ত্রী থাকাকালীন থাকলে হবে না, আপনাকে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান হওয়ার জন্য যে মিলনের সুযোগ সুবিধা প্রয়োজন, সেই সুযোগ সুবিধা আপনাকে থাকতে হবে। হ্যাঁ, আর ওই যে উদাহরণ যেটা দিছিলাম যে আপনি রহিমারে বিয়ে করে সৌদি চলে গেছেন, হ্যাঁ, 5 বছর পরে বাড়ি এসে দেখেন যে আপনার রহিমার কোলে 1 বছরের একটা সন্তান আছে, তাহলে এই সন্তান কি বৈধ সন্তান হবে? যদিও তাদের বৈধ বিবাহ ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে স্ত্রীর এরকম কোনো যোগাযোগ ছিল না, যা সন্তান কি হবে আপনার জন্মগ্রহণ করবে, তাহলে এটাই কিন্তু অবৈধ সন্তান হিসেবে গণ্য হবে। তাহলে এখান থেকে রিটেনে প্রশ্ন আসতে পারে সাক্ষ্য আইন অনুসারে লেজিটিমেসি অফ চাইল্ডের ব্যাখ্যা দাও। প্রশ্ন আসতে পারে সন্তান জন্মের বৈধতা নিরূপণ করো সাক্ষ্য আইন অনুসারে। তখন কিভাবে লিখবেন? তখন আপনি লিখবেন 1872 সালে প্রণীত সাক্ষ্য আইনের 112 ধারা মোতাবেক বৈধ বিবাহ বজায় থাকাকালীন সময়ে স্বামী স্ত্রীর মধ্যে মিলনের মাধ্যমে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তান বৈধ সন্তান। আবার অন্যদিকে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বজায় থাকাকালীন সময়ে পরবর্তীতে যদি ডিভোর্স হয়ে যায় এবং ওই নারী যদি ডিভোর্স হওয়ার পরে যদি আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় এবং ডিভোর্স হওয়ার যদি 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তবে সেই সন্তানও বৈধ সন্তান হিসেবে গণ্য হবে। ধারা দেবো কি? ধারা দেবো আমরা সাক্ষ্য আইনের 112 ধারা। তাহলে এই সাক্ষ্য আইন অনুসারে কোন সন্তান অবৈধ সন্তান? তাহলে এই বৈধ বিবাহ ছাড়া কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তান অবৈধ সন্তান। তারপর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে ওই নারী যদি পুনরায় বিয়ে করে এবং 280 দিনের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তানটাও অবৈধ সন্তান হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। বুঝছেন আপনার? 112 ধারা কি বুঝছেন? রিটেনে কিন্তু এখান থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সুতরাং 112 ধারা থেকে কি কি এমসিকিউ হতে পারে আমি একটু বলি। 112 ধারা থেকে প্রশ্ন হতে পারে লেজিটিমেসি অফ চাইল্ড বলতে কি বোঝায়? কি বলছে? লেজিটিমেসি অফ চাইল্ড বলতে কি বোঝায়? হ্যাঁ, তাহলে এটা 112 ধারা। তারপর আছে সন্তান জন্মের বৈধতার ক্ষেত্রে কত দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করতে হবে? 280 দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করতে হবে। যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, অন্যতম শর্ত কি? ওই নারীকে আর কি অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এরপরে বলতেছে যে রিটেনে যদি এমসিকিউ যদি আরেকটা আসতে পারে যে বিবাহ বিচ্ছেদের যদি ওই নারী অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই ক্ষেত্রে আপনার এই কি বলে ওটা, কোনো অপরাধ হবে কিনা? হ্যাঁ, কোনো অপরাধ হবে কিনা? সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে এই সন্তানটি অবৈধ সন্তান হিসেবে তো লেজিটিমেসি অফ চাইল্ড, 280 দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে এটা বৈধ সন্তান। হ্যালো, ভালো আছেন আপনি? আপনার তো ফোন ধরেন না আপনি। আপনি কি মুক্তিযোদ্ধা? তাহলে কেমনে হলো? আপনি তো রেশন পান না মনে হয়, তাই না? আপনার স্ত্রী বেঁচে আছে? ছেলে মেয়ে? আচ্ছা, আমি ছেলে মেয়ে প্রতিবন্ধীতে কেউ নাই? ছেলে মেয়ে ছোট আপনার? বিয়ে দিয়ে দিয়েছেন না? বলছি বিয়ে দিয়ে দিয়েছেন ছেলে মেয়েদের? ঠিক আছে, কালই কথা বলবেন। আমি যদি রেশনের ব্যাপারে রিপোর্ট লাগবো তো পরে কথা বলবেন, থাকে না? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের এই ধারাটা কিন্তু অত্যন্ত পূর্বের স্বামীর ঘরে মানে কি বুঝলাম না, কথা বেসায়েন না ভাই। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে 112 ধারাটা একবার লাল কালি দিয়ে রেড ফ্ল্যাগ দিয়ে রাখেন, বিপজ্জনক এই ধারাটা, অর্থাৎ পরীক্ষা আসতে পারে। আসতে পারে মানে কি, তো পড়বে কিন্তু অনেক বছর এই পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসছে। সুতরাং এটাকে আপনি প্রায়োরিটি দেবেন এবং এইভাবে হচ্ছে আমরা পড়বো, এইভাবে আমরা এটা পড়বো এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমরা এটাকে একটু আমলে নেব। ঠিক আছে বন্ধুরা, আমরা এটাকে আমলে নেব এবং এইভাবে আমরা একটু পড়বো এবং এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারা কেউ বোঝেন না এমন কেউ আছেন, আল্লাহর বান্দা আছেন যে স্যার এটা বুঝি নেই ভাই, বুঝি নেই আবার বলেন? 112 ধারা
আমার তো মনে হয় যে না বোঝার কেউ নাই, একেবারে পানির মতো কথা বলছে, কেউ না বুঝলে সে হচ্ছে কি বোকা। হ্যাঁ, তাহলে এটা এটা না বোঝার কিছু না। আমি একবার সহজ করেই বলছি। আচ্ছা, আচ্ছা, প্রশ্ন কিভাবে হবে? হ্যাঁ, রিটেনে প্রশ্ন আসবে, 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে লেজিটিমেসি অফ চাইল্ডের ব্যাখ্যা দাও। ইংরেজি প্রশ্ন আসবে। প্রশ্ন আসতে পারে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে সন্তান জন্মের বৈধতা নিরূপণ করো। সাক্ষ্য আইন অনুসারে, তখন বৈধতা নিরূপণ করো মানে হচ্ছে 112 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন দিয়ে আসে যে ধর্ষণের ফলে কোনো সন্তান জন্মগ্রহণ করলে উক্ত সন্তানের পিতৃত্বের দায় নিরূপণ করো। তখন কিভাবে অ্যান্সার করবেন বলুন তো? কয় ধারা? নারী শিশু নির্যাতন দমন আইনের কয় ধারা কও ভাই? ও যে 13 ধারায় দেখুন 5টা পয়েন্ট আছে, ওই 5টা পয়েন্ট দিয়ে আপনাকে লিখতে হবে। এবছর আসছে আমাদের জন্য, এবছর এই ধারাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখন সরাসরি চলে যাব সাক্ষ্য আইনের 114 ধারা। 114 ধারা থেকে কিন্তু রিটেনে প্রশ্ন আসতে পারে। আগে তোমাকে জানতে হবে যে প্রশ্ন আসবে কিভাবে, তারপরে হচ্ছে অন্য বিষয়। ঠিক আছে কিনা? 114 ধারায় বেসিক্যালি বলতেছে আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। কে অনুমান করতে পারে? আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। বলতেছে প্রাকৃতিক ঘটনার সাধারণ গতিধারা, প্রাকৃতিক ঘটনার সাধারণ গতিধারা, মানবিক আচরণ এবং সরকারি ও বেসরকারি কার্যাবলীর পরিপ্রেক্ষিতে যাহা ঘটিয়া থাকা সম্ভব বলিয়া আদালত মনে করে, কোনো মামলার বিষয় সম্পর্কে সেই বিষয়ের অস্তিত্ব আদালত ধরে নেবে বা মনে করে নেবে। আমরা একটু সহজে এই বিষয় ধারাগুলো জানবো। সাক্ষ্য আইনের 114 ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে মোট 9টা পয়েন্ট আছে। বলতেছে যে আদালত সাধারণত 9টি বিষয় সম্পর্কে অস্তিত্বের অনুমান করতে পারে। অর্থাৎ এই বিষয়, এই 9টা বিষয় সম্পর্কে আদালত অনুমান করবে যে এই বিষয়টা ঠিক আছে বা এই বিষয়টা সঠিক আছে। আমরা যদি 1 নম্বর, হ্যাঁ, সাইড ধারার সাথে সম্পৃক্ত আছে একটু, অর্থাৎ আদালতের অনুমান, আদালতের অনুমান এটা হচ্ছে আইনগত অনুমান, ঘটনাগত অনুমান হিসেবে আদালত ধরে নেবে বা মনে করে, ঘটনাগত অনুমান এটা। 114 ধারা হচ্ছে ঘটনাগত অনুমান। ঠিক আছে? আমরা একটু 1 নম্বর পয়েন্টে দেখি বা ক নম্বরে কি বলছে। বলতেছে চুরির অব্যবহিত পরই চোরাইমাল যেই ব্যক্তির দখলে থাকে, সেই ব্যক্তি তাহার দখলের কারণ দর্শাইতে না পারে, তবে সেই ব্যক্তি চোর বা চোরাইমাল বলে জানা সত্ত্বেও উহা গ্রহণ করছে বলে আদালত ধরে নেবে, মানে সে অপরাধী। তার মানে একজনের বাড়িতে চুরি হয়েছে, তা পাশের বাড়িতে সেই চোরাইমাল পাওয়া গেছে, তাহলে সেই মালামাল সম্পর্কে উক্ত ব্যক্তি যদি যথোপযুক্ত উত্তর না দিতে পারে বা জবাব প্রদান না করতে পারে, তাহলে আদালত ধরে নেবে সেই ব্যক্তি নিজে চুরি করছে অথবা জেনে শুনে কোনো চোরাই মাল তার বাড়িতে সংরক্ষণ করছে বা আশ্রয় দিছে। ঠিক আছে কিনা? এটা হচ্ছে আদালতের অনুমান হবে। এই কথাটাই আপনাকে বলতেছে সাক্ষ্য আইনের 114 কতে। তাহলে 114 কতে বলতেছে নিম্নলিখিত 9টি বিষয়ে আদালত ধরে নেবে বা মনে করে নেবে উক্ত বিষয় সঠিক, অর্থাৎ এর ভিতর কোনো ভুল নাই, এটা আদালতের অনুমান, অর্থাৎ ঘটনাগত অনুমান। কথা ক্লিয়ার কিনা? তাহলে 14 ক কি বুঝছেন? 14 কতে বলতেছে চোরাই মাল যদি কোনো ব্যক্তির বাড়ি থেকে পাওয়া যায় এবং উক্ত মালামাল সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে না পারলে আদালত ধরে নেবে যে উক্ত মালামাল মানে চোরাই মাল হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব খ নম্বরে। বলতেছে যে গুরুত্বপূর্ণ তথ্যাদি সমর্থিত না হলে দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য। ভালো করে বুঝেন, দুষ্কর্মের সহচর কে? দুষ্কর্মের সহচর হচ্ছে ওই যে আপনার অ্যাপ্রোভার বা রাজ সাক্ষী, অর্থাৎ একাধিক আসামি যখন একত্রে অপরাধ করে তাদেরকে শাস্তির আওতায় আনতে গেলে যখন কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, তখন এই আসামিদের মধ্য থেকেই রাজ সাক্ষী নির্ধারণ করা হয়। আর এরাই হচ্ছে দুষ্কর্মের সহচর বা দুষ্কর্মের সাহায্যকারী। তো দুষ্কর্মের সাহায্যকারীর কথা কি বলছে এখানে? বলতেছে গুরুত্বপূর্ণ তথ্যাদি সমর্থিত না হলে দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য। মানে আমরা 6 জনে ডাকাতি করতে গেছি, তা ডাকাতি করতে গেছি, প্রকৃত সাক্ষ্য প্রমাণ মনে করো পাচ্ছি না, তা তার মধ্য থেকে আমার রাজ সাক্ষী আদালত বানাইছে, কিন্তু আমি করছি যে আমার সাথে অমক 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 ছিল, কিন্তু আসলে কোনো প্রমাণ আমি দিতে পারতেছি না, খালি মুখ দিয়ে করছি যে অমক অমক ছিল। কথা কি বুঝতে পারতেছেন? খালি মুখ দিয়ে বলতেছি যে অমক অমক আমার সাথে এখানে ছিল, কিন্তু আমি কি করতে পারতেছি না, আমি এখানে কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারতেছি না, তাহলে আদালত ধরে নেবে যে আমি মিথ্যে কথা করছি। ঠিক আছে কিনা? সেম কথাটাই বন্ধুরা সাক্ষ্য আইনের 133 ধারায় বলতেছে। বলতেছে কি যে রাজসাক্ষীর অসমর্থিত সাক্ষ্যের উপর ভিত্তি করে
আদালত যদি কোনো আসামিকে সাজা দিয়েও দেয়, তাহলে এই সাজাটা বেআইনি হবে না, অর্থাৎ এটা বৈধ সাজা হিসেবেই গণ্য হবে। মনে করেন আমি ডাকাতি মামলায় 6 জনের আসামি, একজনকে রাজসাক্ষী করছে। তো এই রাজসাক্ষীর অসমর্থিত সাক্ষ্য, অর্থাৎ খালি মুখ দিয়ে কইছে অমুক অমুক ছিল আমার সাথে, তাহলে এটা আদালত মনে করবে যে আমি বোকাবাজ, আমি সঠিক উত্তর দিচ্ছি না, সঠিক কথা বলতেছি না। কিন্তু 133 ধারায় যে বলতেছে যে এই অসমর্থিত সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত অন্য আসামিদের যদি কোনো সাজা দিয়েও দেয়, তাহলে এই সাজাটা বেআইনি হবে না, অর্থাৎ অবৈধ হবে না। এটা 133 ধারায় বলছে, এটা পরে পরে পড়বানি, এমনি বললাম। তাহলে 114 খ তো বুঝতে পারছেন তাই না? 114 কতে বলতেছে বরাত চিঠি যাহা স্বীকৃত, যাহা পৃষ্ঠাঙ্কিত, তাহা উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হয়েছে বলে আদালত ধরে নেবে বা মনে করে নেবে। এই তোমরা উদাহরণ দিলে বুঝবা। মনে করো এই যে চেকের যে মামলা হয়, ঠিক আছে কিনা, তাহলে একটা চেকের মাধ্যমে যে লেনদেনটা হয়েছে, তাহলে চেকের মামলার ক্ষেত্রে এই পৃষ্ঠাঙ্কিত চেক বা সত্যায়িত চেক বা স্বাক্ষরিত চেক যখন আদালতে উপস্থাপন করবা, তাহলে টাকা লেনদেন হয়েছে কি হয়নি সেটা হলো পরের বিষয়। নর্মালি আদালত ধরে নেবে বা মনে করে নেবে যেহেতু সে একটি লিখিত চেক উপস্থাপন করছে, সে এই মামলাটি সঠিক বা এই ঘটনাটি সঠিক, অর্থাৎ এখানে একটা লেনদেন হয়েছে, এটা আদালত ধরে নেবে বা মনে করে নেবে। তোমরা একটা জিনিস মনে রাখবে, 114 ধারা আছে ঘটনাগত অনুমান, তবে এটা খণ্ডনযোগ্য। আদালত মনে করবে যে এটা ঠিক আছে, কিন্তু তুমি এটা খণ্ডন করতে পারবা, তুমি অনন্য সাক্ষ্য প্রমাণ দ্বারা এটা মিথ্যাও প্রমাণ করতে পারবা। এই জন্য আপনার এই 114 ধারাটা মূলত এই বলতেছে, কি বলতেছে, যে আপনার এই খণ্ডনযোগ্য অনুমান হিসেবেই আদালতে গণ্য করছে। তাহলে 114 ক, খ, গ চলে গেল। আমরা ঘ দেখি, ঘতে কি বলছে। বলতেছে যে বস্তু বা বস্তুর যে অবস্থা সাধারণত যেই সময়ের পর আর বিদ্যমান থাকে না, তদপেক্ষা কম সময়ের মধ্যে সেই বস্তু বা বস্তু সেই অবস্থা বিদ্যমান বলিয়া দেখানো হইয়া থাকলে তাহা বিদ্যমান আছে বলেই গণ্য করা হবে। সহজ একটা উদাহরণ, মনে করেন মনে করেন মনে করেন যে সকাল 10টার সময় পদ্মা নদীতে মনে করেন আপনার কি ওঠে, মনে করেন জোয়ার ওঠে, ঠিক আছে কিনা? পদ্মা নদীতে জোয়ার ওঠে, কিন্তু এই জোয়ারটা মনে করেন যে দুপুর 12টা পর্যন্ত মনে করেন থাকে, পরবর্তীতে আবার এই জোয়ারটা কি হয়ে যায়, আবার নিচের দিকে চলে যায়। তাহলে আদালত ধরে নেবে যে একটা নির্দিষ্ট সময়ে এই যে যে ঘটনাটা ঘটে এটা সঠিক, এটা আদালত ধরে নেবে বা মনে করে নেবে এটা সঠিক। এই কথা বলতেছে এই 114 ঘতে। 114 রোমও দেখি যে বিচার বিষয়ক ও সরকারি কার্যাবলী নিয়মিত সম্পন্ন হয়েছে বলে আদালত মনে করবে। কি বলতেছে? বলতেছে বিচার বিষয়ক ও সরকারি কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে বলে আদালত ধরে নেবে বা মনে করে নেবে। কিরকম বিষয়টা? মনে করেন এই যে 164, 161 বা জবানবন্দি, পুনর্জবানবন্দি, সরি জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি, এই যে যে আদালতে 164 করা নেওয়া হয়, তাহলে আদালত ধরে নেবে যে এই বিচার বিষয়ক 164, হ্যাঁ, এটা সঠিক। অর্থাৎ যে পদ্ধতি বা নিয়ম অনুসরণ করে 164টা নেয়ার কথা, উচ্চ আদালত বা অন্য আদালত, নিম্ন আদালত যদি এটা নেয়, উচ্চ আদালত হচ্ছে আপনার বলা হচ্ছে যে এটা সঠিক বলে আদালত ধরে নেবে যে নিম্ন আদালত যে আপনার 164 নেছে, এই 164টা সঠিক বা 164টা ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? 164 সঠিক বা 164 ঠিক আছে বলে আদালত ধরে নেবে বা এখানে মনে করে নেবে। ক্লিয়ার ভাই? আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, 114 দেখি, বলতেছে বিশেষ ক্ষেত্রে কাজ কারবারের সাধারণ ক্রম অনুসরণ করা হয়েছে বলেই মনে করবে আদালত। অর্থাৎ বিশেষ ক্ষেত্রে মানে কি, মনে করেন একজন ব্যক্তির আপনি প্রথমে জবানবন্দি নেবেন, তারপরে জেরা নেবেন, তারপরে পুনর্জবানবন্দি নেবেন, তাই না? তাহলে বলতেছে এই যে যে বিশেষ ক্ষেত্রে আদালত যে কাজকর্মগুলো করে থাকে, তাহলে তার সঠিক ক্রম অনুসরণ করা হয়েছে বলেই আদালত মনে করবে বা ধরে নেবে। এই কথা আপনাকে বলতেছে 114 সতে। 114 কি বলছে দেখি, যে সাক্ষ্য প্রদত্ত হইতে পারিত কিন্তু প্রদান করা হয় নাই, তাহা প্রদত্ত হইলে যে ব্যক্তি উহা প্রদত্ত হইতে দেয় নাই তাহা তার বিপক্ষে যেত। সহজ কথা বলতেছে, বলতেছে কি যে একজন ব্যক্তির একটা প্রশ্ন করা হয়েছে যে তুমি কি বিয়ের দিন অমুকের বাড়িতে ছিলা, তাহলে এই উত্তর যদি সে দিত, তাহলে এই উত্তরটা তার বিপক্ষে যেত, অর্থাৎ তার একটা শাস্তি হতো। তাহলে সে উত্তর না দিয়ে চুপ করে রইছে, তাহলে আদালত ধরে নেবে যে যদি সে এই উত্তরটা সে দিত, তাহলে সেটা তার বিরুদ্ধে যেত, অর্থাৎ তার বিপক্ষে যেত।
এটা আদালতের অনুমান। তবে এটা খণ্ডনযোগ্য। তোমার কাছে যদি অন্য কোনো সাক্ষ্য প্রমাণ থাকে যে তুমি যাও নাই, তাহলে তুমি সেটা দিতে পারবা, সমস্যা নাই। কিন্তু অর্থাৎ বলতেছে যে, এখানে বলতেছে যে যে সাক্ষ্য দেয়া যেত, অর্থাৎ প্রশ্ন করলে প্রশ্নের যে উত্তর দেয়া যেত, দিলে এই সাক্ষীটা বলতেছে যে আপনার তার এই বিরুদ্ধে যেত, সেই ক্ষেত্রে আদালত ধরে নেবে যে এই সাক্ষ্য দিলে তার বিপক্ষে এটা যেত। অর্থাৎ নীরবতাই অপরাধীর প্রমাণ। নীরবতাই অপরাধীর প্রমাণ, এটা হলো সাক্ষ্য আইনের 114 এই সতে আপনাকে বলতেছে। ক্লিয়ার কিনা? 114 জ বলতেছে যে ব্যক্তি আইনত যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তর দিতে সে অস্বীকার করলে উহার উত্তর সেই ব্যক্তির প্রতিকূলে যাবে। এইটা কিন্তু উপরেরটার মতোই অনেকটা এক। বলতেছে যে ব্যক্তি যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, উত্তর দিতে সে যদি অস্বীকার করে, হ্যাঁ, উহার উত্তর সেই ব্যক্তির প্রতিকূল। প্রতিকূল মানে কি? তার বিপরীতে যাবে। অর্থাৎ ওই উপরেরটা এটা একই কথা। অর্থাৎ তোমার একটা আমি প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য না, হ্যাঁ, উত্তর যদি তুমি দিয়ে দাও সেই ক্ষেত্রে সেই উত্তরটা তোমার বিপরীতে যাবে, অর্থাৎ প্রতিকূল। প্রতিকূল আর অনুকূল তো বোঝো তোমরা নাকি ভাই? প্রতিকূলটা হলো পক্ষে যায়, সরি, অনুকূলটা হলো পক্ষে যায়, আর প্রতিকূলটা হচ্ছে বিপক্ষে যায়। আমি বললাম যে আনারুল, আপনি কি সকালবেলা গরুর মাংস দিয়ে ভাত খাইছেন? আপনি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, ঠিক আছে? আপনি যদি উত্তরটা দিয়েই দেন, তাহলে এই উত্তর আপনার বিপক্ষে যাবে, অর্থাৎ প্রতিকূলে যাবে। কথা কি বুঝছেন? আচ্ছা, এর পরেরটা আমরা দেখি যে সাক্ষ্য আইনের জতে কি বলছে। বলতেছে যেই দলিল দ্বারা দায় সৃষ্টি হয়, সেই দলিল যদি যাহার দায় সৃষ্টি হয় তাহার হাতে থাকে, তবে দায়ের অবসান ঘটছে বলেই আদালত ধরে নেবে। মনে করেন, মনে করো আমি এবং নুমাং মাংমার মধ্যে একটা মামলা চলতেছে, দুজনের মধ্যে একটা মামলা চলতেছে, ঠিক আছে কিনা? তাহলে আমি দাবি করতেছি যে এই দলিলটা আমার কাছে নাই, এটি হলো নুমাং মাংমার কাছে আছে। তা নুমাং মাংরা বলতেছে এই দলিলটা আমার কাছে না, এটা আলামিন স্যারের কাছে আছে। তাহলে এই দলিলটা যদি নুমাং মাংমার কাছে পাওয়া যায়, সত্যি সত্যি যদি পাওয়াই যায় যে তার কাছে আছে, তাহলে এই ক্ষেত্রে মামলার দায়ের অবসান ঘটবে, অর্থাৎ মামলাটা এখানে ডিসমিস হয়ে যাবে। আদালত এটা মনে করে বা ধরে নেবে। এই হলো সাক্ষ্য আইনের 114 ধারা। প্রশ্ন আসবে কিভাবে? প্রশ্ন আসবে এভাবে ভাই, যে সাক্ষ্য আইন অনুসারে, হ্যাঁ, বিভিন্ন ঘটনার প্রকৃতি সম্পর্কে আদালতের অনুমান কি ব্যাখ্যা করো। তখন এই 114 ধারা থেকে 9টা পয়েন্ট আপনার প্রশ্ন লিখতে হবে। এই ধরনের প্রশ্ন মানে পুস্তক ব্যতীত আসবে না, পুস্তক সহকারেই আসবে। কিন্তু অনেকে যারা বসবে না বই খুলে, তারা তো জীবনে উত্তর পাবেই না। সুতরাং এই 9টা পয়েন্ট লিখতে হবে। এখান থেকে আর প্রশ্ন আসছে সাক্ষ্য আইন 114 ধারা মোতাবেক আদালত কয়টি ক্ষেত্রে আদালত আদালত ঘটনাগত অনুমান করতে পারে? কয়টি ক্ষেত্রে? এমসিকিউ। সেটা হচ্ছে আদালত সাক্ষ্য আইনের 114 ধারা মোতাবেক 9টি ক্ষেত্রে ঘটনাগত অনুমান এখানে করতে পারে। তা তোমরা একটা জিনিস মনে রাখবা যে 114 ধারায় এই যে যে ঘটনাগত অনুমান এর কথা বলতেছে, এটা হচ্ছে খণ্ডনযোগ্য, রিভার্টেবল, ঠিক আছে কিনা? রিভার্টেবল অর্থাৎ এটা হচ্ছে খণ্ডনযোগ্য। অর্থাৎ আদালত অনুমান করতেছে ঠিক আছে, কিন্তু তুমি এটা খণ্ডন করতে পারবা। যেমন তোমার 114 কথায় বলতেছে কারো বাড়ি চোরাই মাল পাওয়া গেলে যদি সে সঠিক উত্তর না দিতে পারে, উক্ত মালামাল সম্পর্কে সঠিক জবাব না দিতে পারে, আদালত ধরে নেবে সে নিজেই চোর অথবা চোরাই মাল সংরক্ষণ করছে। এটা আদালত মনে করে, মনে মনে করবে এটা। তা আদালত মনে করে করুক গা, তুমি যদি মনে করো যে তুমি চোর না বা তাই এই মাল সম্পর্কে তুমি কিছু জানো না, তুমি যুক্তি তর্ক দিয়ে আদালতে বুঝতে পারবা। এই কথাটাই আপনাকে বলতেছে যে সাক্ষ্য আইনের 114 কতে। 114 খতে আপনাকে যেটা বলতেছে যে দুষ্কর্মের সহযোগী আপনাকে বলতেছে যে গুরুত্বপূর্ণ তথ্যাদি সমর্থিত না হলে সেটা বিশ্বাসের অযোগ্য হবে। কিরকম? মনে করো যে তুমি, আমরা 10 জনে ডাকাতি করতে গেছি, এখন প্রকৃত কোনো সাক্ষ্য প্রমাণ মনে করেন পাওয়া যাচ্ছে না। তো একজনের রাজসাক্ষী আদালত বানাইছে, রাজসাক্ষী কাছে যে হ্যাঁ ডাকাতি করতে গেছিলাম, আমার সাথে অমক অমক ছিল, কিন্তু আমার কাছে প্রকৃত কোনো তথ্য নাই যে অমক অমক গেছে, এটা কোনো তথ্য আমার কাছে নাই, খালি আমি করছি যে অমক অমক ছিল, ঠিক আছে কিনা? তো আদালত বলতিছে যে যে এই যে দুষ্কর্মের সহচর, অর্থাৎ এই যে রাজসাক্ষী যে মানে সাক্ষী দিচ্ছে, যদি তার কথার সাথে যদি কোনো বাস্তবের কোনো মিল না থাকে বা অন্য কোনো তথ্যাদি না থাকে বা অন্য কোনো সাক্ষ্য প্রমাণ তার জোগাড় না থাকে, তাহলে শুধু মুখ দিয়ে কইছি যে অমক অমক ছিল, এটা অসমর্থিত হবে, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে না। এটা আদালত অনুমান করবে বা ধরে নেবে, ঠিক আছে কিনা? এই কথাটা আপনাকে বলতেছে সাক্ষ্য 114 খতে। তাহলে এখানে নর্মালি এটা ওটা হতাশ হয় না বন্ধুরা। এই 114 ধারা থেকে এরকম 9টা পয়েন্ট আমার গাইডে লেখা আছে, আমার সূচি তো তোমাদেরকে দিয়ে দিছি। আমার নিজেরই মুখস্থ নাই, গল্প মারি লাভ নাই। জাস্ট একটু মনে রাখবেন 114 ধারায় এরকম 9টা পয়েন্ট আছে, যে এই 114 ধারায় 9টা পয়েন্ট সম্পর্কে আদালত ঘটনাগত অনুমান করতে পারে। এতটুকু জাস্ট একটু ধারণা রাখবেন, হলেই হবে। এবং এমসিকিউ আসলে আপনারা পারবেন। ঠিক আছে বন্ধুরা, কঠিন ভাবে নেব না, আমরা সহজ ভাবে নেব।
তা প্রতিবন্ধ, এই প্রতিবন্ধর সংজ্ঞাটা আমরা একটু পড়বো। প্রতিবন্ধ কি বা এস্টোপেল নীতিটা কি, এটা আমরা তার সংজ্ঞাটা একটু মনে রাখবো। এই সংজ্ঞা কিন্তু এমসি ইয়া আসে, কি কয় রে, ওই যে টিকা আসে। এস্টোপেল, এস্টোপেল শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধ, ঠিক আছে কিনা। বলতিছে, যখন এক ব্যক্তি তাহার ঘোষণা কার্য বা কার্যবিরতি দ্বারা স্বেচ্ছায় বা অন্য কোনো ব্যক্তি কিছু সত্য বলে বিশ্বাস করাইছে বা বিশ্বাস করাইতে দিয়েছে এবং সেই বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে দিয়েছে, তখন তাদের মধ্যে বা তার প্রতিনিধিদের মধ্যে কোনো মামলায় প্রথম উক্ত ব্যক্তি বা প্রতিনিধি উক্ত বিষয়ের সত্যতা অস্বীকার করতে পারবে না। একেই মূলত প্রতিবন্ধ বলে। কিচ্ছু বোঝেন না, আমি বাংলা ভাষায় কই, তাহলে মুখস্থ হয়ে যাবে। প্রতিবন্ধ সম্পর্কে আলোচনা করছে সাক্ষ্য আইনের 115 ধারায়। বলতেছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কথা দ্বারা বা কোনো কাজ দ্বারা অথবা কোনো কার্যবিরতি দ্বারা, হ্যাঁ, এমন কোনো কাজ করে যার ফলে উক্ত ব্যক্তির কি হয়, আপনার ক্ষতি হয়, সেক্ষেত্রে পরবর্তীতে উক্ত ব্যক্তি আর উক্ত কাজটি কি করতে পারবে না, আপনার অস্বীকার করতে পারবে না। একে বলা হচ্ছে এস্টোপেল নীতি বা এস্টোপেল। কিরকম, আমি কলাম যে এই সোনালী ব্যাংকে টাকা রাখ, সোনালী ব্যাংকে টাকা রাখলেই 5 বছরে দ্বিগুণ লাভ দিবে না। এখন আমার কথা মতো তুমি সোনালী ব্যাংকে টাকা রাখছো, অথবা আমার কথা মতো তুমি দেশটো নিতে 5,000 টাকা বিনিয়োগ করছো, কথা কি বুঝছো নি? তাহলে তুমি যে 5,000 টাকা বিনিয়োগ করলা, পরবর্তীতে তোমার মনে করো গেল বাস, অর্থাৎ তুমি ক্ষতির সম্মুখীন হয়ে গেছো, 5,000 টাকা তোমার মনে করো মার গেল। তাহলে আমার আমার কথা মতো তুমি যে দেশটো নিতে 5,000 টাকা ইনভেস্ট করলা, তাহলে পরবর্তীতে আমি এটা কি করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। অর্থাৎ আমি বলতে পারবো না যে আমি তোমাকে কই নেই যে তুমি এখানে বিনিয়োগ করো বা তুমি এই কাজ করো, তুমি ওই কাজ করো না। এই কথা এক এক কথায় প্রতারণার মতো অনেকটা। এটা আপনাকে বলতেছে এস্টোপেলের কথা 115 ধারা। এই এস্টোপেল জীবনে পরীক্ষায় আসে নাই, বাট আমরা একটু পড়ি বা দেখি, এটাই মূলত এস্টোপেল নীতি, ঠিক আছে। বা এস্টোপেল, জাস্ট একটা জিনিস মনে রাখবা যে এস্টোপেল সাক্ষ্য আইনের 115। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কথা কাজ বা কার্যবিরতি ধারা, হ্যাঁ, কি করে, কোনো কাজ করতে প্রলুব্ধ করে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, পরবর্তীতে যে ব্যক্তি প্রলুব্ধ করছে ওই ব্যক্তি আর বলতে পারবে না বা অস্বীকার করতে পারবে না উক্ত কাজ সে করতে বলেনি বা করতে দেয়নি, ঠিক আছে কিনা। একেই মূলত এস্টোপেল নীতি বলা হয়, যা সাক্ষ্য আইনের 115 ধারায় আপনাকে বলছে। এগুলো আসবে না, যা আসবে সেটাই তো আমরা পারি না রে ভাই। যা আসবে সেটা হলো যে এখন পড়তেছি আমরা, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 118 থেকে সাক্ষ্য আইনের 134। এটা হচ্ছে সাক্ষ্য আইনের নবম অধ্যায়। এইখান থেকেই আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। এইখান থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসবে। সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে, এই 118 দ্বারাই বলতেছে যে যোগ্য সাক্ষী কে। 118 দ্বারাই বলতেছে যে যোগ্য সাক্ষী কে। যোগ্য সাক্ষীর সংজ্ঞা মূলত সাক্ষ্য আইনের কোনো ধারায় দেয়নি, তবে যোগ্য সাক্ষীর একটা ডেফিনেশন 118 ধারায় বেসিক্যালি এখানে দিছে। বলতেছে যে পৃথিবীর সকল ব্যক্তি যোগ্য সাক্ষী, সাক্ষীর কোনো বয়স নাই। এমসিকিউ, সাক্ষীর কি নাই, সাক্ষীর কোনো বয়স নাই। 5 বছরের ব্যক্তি যেমন যোগ্য সাক্ষী হতে পারে, আবার 20 বছরের যুবকও কিন্তু আপনার যোগ্য সাক্ষী আপনার হতে পারে, ঠিক আছে কিনা। 5 বছরের যুবকও যোগ্য সাক্ষী হতে পারে, 20 বছরের যুবকও যোগ্য সাক্ষী হতে পারে। বলতেছে, যে ব্যক্তি আদালতের প্রশ্ন বুঝতে পারবে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে, এই ব্যক্তি বেসিক্যালি যোগ্য সাক্ষী হিসেবেই আপনার গণ্য হবে। তাহলে যোগ্য সাক্ষী কে, হু মে টেস্টিফাই, হু মে টেস্টিফাই, অর্থাৎ যোগ্য সাক্ষী কে। তাহলে পৃথিবীর সকল ব্যক্তি যোগ্য সাক্ষী, ঠিক আছে কিনা। শর্ত হচ্ছে আদালতের প্রশ্ন বোঝা এবং যুক্তিসঙ্গত উত্তর দেয়া। তার বয়স কম, তার বডি খারাপ, তার চেহারা খারাপ, তার হাতের লেখা খারাপ, সে কথা বলতে পারে না, এটা সাক্ষীর কোনো যোগ্যতা নির্ধারণ করে না। সাক্ষীর যোগ্যতা হচ্ছে আদালতের প্রশ্ন বুঝতে হবে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে হবে। তাহলে সেই ব্যক্তি হচ্ছে যোগ্য সাক্ষী হিসেবেই গণ্য হবে। কয় ধারায় বলতেছে, এই কথা বলতেছে সাক্ষ্য আইনের 118 ধারায়। বলতেছে যে সকল ব্যক্তি যোগ্য সাক্ষী যদি আদালত মনে করে তার বয়স অল্প, অতি বৃদ্ধ বয়স, দৈহিক বা মানসিক ব্যাধি বা অনুরূপ কোনো কারণে তাকে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে সে অক্ষম, তাহলে সেই হচ্ছে অযোগ্য। কিন্তু যদি সক্ষম হয়, সেই ক্ষেত্রে সে যোগ্য সাক্ষী হিসেবেই গণ্য হবে। তোমরা ইতিপূর্বে দেখছো যে যোগ্য সাক্ষীর সংজ্ঞা আসে, অথবা কোন কোন ব্যক্তি যোগ্য সাক্ষী, এরকম একটা প্রশ্ন আসে। তাহলে এটার উত্তর হচ্ছে সাক্ষ্য আইনের 118। কত ভাই জোরে বলেন? 118। 118 থেকে এমসিকিউ আসতে পারে কিভাবে কিভাবে, হু মে টেস্টিফাই শব্দের অর্থ নিচের কোনটি, অর্থাৎ যোগ্য সাক্ষী কে। যোগ্য সাক্ষী কত দ্বারা? 118 দ্বারা। যোগ্য সাক্ষী কে, পৃথিবীর সকল ব্যক্তি যোগ্য সাক্ষী। এটা কে, সাক্ষীর যোগ্যতা কে নির্ধারণ করবে? আদালত নির্ধারণ করবে।
সাক্ষীর যোগ্যতা কিসের উপর নির্ধারণ করে না? অতি অল্প বয়স, তারপরে হচ্ছে আপনার অতি বৃদ্ধ বয়স, দৈহিক বা মানসিকভাবে অসুস্থ, হ্যাঁ, এইটার উপর সাক্ষীর যোগ্যতা নির্ধারণ করে না। তাহলে কিসের উপর নির্ধারণ করে এমসিকিউ? আদালতে জিজ্ঞাসিত প্রশ্নের উপরে। আদালত যদি জিজ্ঞাসিত উত্তর সঠিক দেয়, তাহলে সে মনে করবে সে ব্যক্তি যোগ্য সাক্ষী। এই কথাই আপনাকে বলতেছে সাক্ষ্য আইনের 118। তাহলে আপনার এই কে কে বেসিক্যালি আপনার এই এই অযোগ্য সাক্ষী হতে পারে? অপরিণত বয়স অযোগ্য সাক্ষী হতে পারে, অত্যাধিক বৃদ্ধ অযোগ্য সাক্ষী হতে পারে, শারীরিক বা মানসিক অসুস্থ লোক অযোগ্য সাক্ষী হতে পারে, বা অন্য কোনো কারণে যদি অসুস্থ হয়, আদালতের প্রশ্ন যদি সে না বোঝে, সেই ক্ষেত্রে সে অযোগ্য সাক্ষী হিসেবে গণ্য হতে পারে। একজন উকিলকে যোগ্য সাক্ষী? হ্যাঁ, একজন উকিলও যোগ্য সাক্ষী। কয়েক বছর আগে পরীক্ষা আসছিল, এই 118 দ্বারাই উকিল যোগ্য সাক্ষী, ঠিক আছে কিনা? একজন ভ্যান চালক কি যোগ্য সাক্ষী? হ্যাঁ, ভ্যান চালক যোগ্য সাক্ষী। একজন পুলিশ অফিসার কি যোগ্য সাক্ষী? হ্যাঁ, একজন পুলিশ অফিসারও যোগ্য সাক্ষী 118, যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে এবং যুক্তিসঙ্গত আদালতের কাছে মনে হয়। সাক্ষীর নির্দিষ্ট কোনো সংখ্যা নাই ভাই। সাক্ষ্য আইনের 134 ধারায় বলতেছে সাক্ষীর নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। হ্যাঁ, একজন সাক্ষী দ্বারাও মামলাকে নিঃসন্দেহভাবে প্রমাণ করা যায়। না ভাই, এসব কথা করার দরকার নেই। স্কুল শিক্ষক কিন্তু স্কুল শিক্ষকের কথা বলে নাই, বলছে তাহলে এখানে সকল ব্যক্তি যোগ্য সাক্ষী। এক কথা বাংলা লাভ হচ্ছে, যে ব্যক্তি আদালতের প্রশ্নের উত্তর বুঝতে পারবে এবং আদালত যদি মনে করে সে প্রশ্নের উত্তর বুঝছে এবং যুক্তিসঙ্গত উত্তর দিছে, সেই ব্যক্তি হচ্ছে সে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। তো তোমার এই আদালত জিজ্ঞেস করছে যে ভাই, হত্যার দিন, রহিম হত্যার দিন তুমি যে ঢাকায় ছিলা, তাহলে তুমি ওই দিনকে কি খাবার খেয়েছিলা? তো মনে করো উত্তর দিল, ওই আসামি ওই মানে সাক্ষী উত্তর দিল যে হত্যার দিন আমি প্রকৃত মানে খুলনাতে ছিলাম, সুইজাল দিয়ে ভাত খাইছিলাম। তাহলে তোমার জিজ্ঞেস করছে কি আর তোমার উত্তর দিছো কি? তাহলে তুমি আদালতের প্রশ্ন বোঝো নাই এবং সঠিক উত্তর দিতে পারো নাই, তাহলে তুমি অযোগ্য সাক্ষী হিসেবেই গণ্য হবা, ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে অর্থাৎ মূল কথা হচ্ছে আদালতের প্রশ্ন বুঝতে হবে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে হবে। এই উত্তর ছাড়া তোমার এই উত্তর কি হবে না, সঠিক হিসেবে গণ। এটা একাধিক প্রশ্ন পরীক্ষা এখান থেকে আসে, যে যোগ্য সাক্ষী কি, বা সাক্ষীর যোগ্যতা কোন কোন ক্ষেত্রে নিরূপণ করা হয়, বা যোগ্য সাক্ষীর সংজ্ঞা দাও। হ্যাঁ, একজন শিশু কি যোগ্য সাক্ষী? অল্প বৃদ্ধ অল্প বয়স্ক ব্যক্তিকে যোগ্য সাক্ষী? সাক্ষীর যোগ্যতা নির্ধারণ করা হয় কোন কোন ক্ষেত্রে? এই টাইপের প্রশ্ন রিটেনে এখান থেকে আমাদের আসতে পারে। ক্লিয়ার? সাক্ষ্য আইনের 118 ধারায় আমরা চলে 19 ধারায় আমরা চলে যাব। সাক্ষ্য আইনের 119 ধারায় বলতেছে এই 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 কি বলতেছে? বলতেছে যে বোবা সাক্ষী, বোবা, ডাম উইটনেস, বাম বাম, DUMB, হ্যাঁ, শিশুও যোগ্য। একজন শিশু সেও যোগ্য সাক্ষী যদি সে আদালতের প্রশ্ন বোঝে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে। এটা হচ্ছে 118। বাম উইটনেস, ইংরেজিতে প্রশ্ন আসতে পারে, বাম উইটনেসের ব্যাখ্যা দাও। বাম, বাম ইংরেজি কি? DUMB, উচ্চারণ হচ্ছে বাম। এই বাম উইটনেস শব্দের অর্থ হচ্ছে বুবা সাক্ষী। হ্যাঁ, তাহলে বুবা সাক্ষী কে বন্ধুরা? বুবা সাক্ষী সাক্ষ্য আইনের 119 ধারা। আমার মনে হয় এই প্রশ্নটা এবছর আসবে না, কনস্টেবলদের মনে করেন আসি বসে রয়েছে, যে সাক্ষীর যোগ্যতা নির্ধারণ করে কিভাবে, অথবা কোন কোন ব্যক্তি যোগ্য সাক্ষী, বুবা সাক্ষীর গ্রহণযোগ্যতা লেখো। একটা প্রশ্ন আউট করে দিলাম এবছর, যাও প্রশ্নটা আসবে তোমাদের, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এই বাম উইটনেস, DUMB, এই বাম উইটনেস সাক্ষ্য আইনের 119। এবারে রেড ফ্ল্যাগ দিয়ে রাখেন, খুবই বিপজ্জনক ধারা, এটা পরীক্ষা আসবে, লাল কালি দাগায় রাখেন। বলতেছে যে সাক্ষী কথা বলতে অক্ষম কিন্তু তাহার বক্তব্য অন্য কোনো ভাবে, অর্থাৎ লিখিত বা ইশারা করে যদি বুঝাইতে পারে এবং সেইভাবে সাক্ষ্য দিতে পারে, তবে সেই লেখা বা ইশারা প্রকাশ্য আদালতে লিখতে হবে এবং সেক্ষেত্রে এটা মৌখিক সাক্ষ্য হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। তাহলে বোবা সাক্ষী কি? যে ব্যক্তি কথা বলতে পারে না, কথা বলতে অক্ষম, সেই ক্ষেত্রে সে যদি আদালতে উপস্থিত হয়ে আদালতে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর ইশারা, ইঙ্গিত বা প্রকাশ্য লিখিতভাবে দেয়, সেই ক্ষেত্রে এটা মানে যোগ্য সাক্ষী হিসেবেই গণ্য হবে, বা এটা মৌখিক সাক্ষ্য হিসেবেই
বেসিক্যালি আপনার গণ্য হবে। তাহলে এখানে রিটেনে একটা প্রশ্ন আসতে পারে যে বোবা সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করা হয় কিভাবে। তাহলে বোবা সাক্ষ্য কত? 119। বোবা সাক্ষ্য সাক্ষ্য দিতে পারে কোথায়? আদালতে যাইয়ে। কিভাবে দিতে পারে? ইশারায় দিতে পারে, লিখিতভাবে দিতে পারে। তবে লিখিতভাবে সাক্ষ্য দিলে কিভাবে দিতে হবে? প্রকাশ্য আদালতে উপস্থিত হয়ে যেতে। যেমন মনে করো তুমি থাও বাড়িতে, তুমি বাড়িতে লিখে মনে করো আদালতে পাঠাইলা, তাহলে ওটা কিন্তু হবে না। বেসিক্যালি বলতেছে যে আদালতে উপস্থিত হয়েই তোমাকে লিখতে হবে। হ্যাঁ, DUMB, বাম, WIT, উইটনেস, WITNESS, উইটনেস, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভাষ্য যদি আছে দেখবেন যে একজন বোবা ব্যক্তি কয়ভাবে সাক্ষ্য দিতে পারে। একজন বোবা ব্যক্তি নর্মালি দুই ভাবে সাক্ষ্য দিতে পারে। MCQ কয়ভাবে? দুই, লিখে রাখো বইতে, নাহলে ভুলে যাবে। একজন বোবা ব্যক্তি দুই ভাবে সাক্ষ্য দেয়। কয়ভাবে? দুই ভাবে। একটা আছে ইশারায়, ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে, আর একটা হচ্ছে লিখিত ভাবে। প্রশ্ন আর একটা রিটেনে আসে, যেটা তোমরা জানো, সেটা হচ্ছে যে কোন ক্ষেত্রে লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়। সেই ধারাটা হচ্ছে এই 119 ধারা। বলতেছে যে একজন সাক্ষী, জোরে বলেন, এই চিল্লাই কন, যে একজন সাক্ষী যখন আদালতে উপস্থিত হয়ে সে মানে কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিত বা লিখিতভাবে আদালতে কোনো সাক্ষ্য প্রদান করে, সেই সাক্ষ্যটাকেই বেসিক্যালি আপনাকে বলতেছে যে মৌখিক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে, যা সাক্ষ্য আইনের 119 ধারায় আপনাকে বলছে। রিটেন একটা প্রশ্ন আসতে পারে যে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য লিখিত সাক্ষ্য হিসেবে গণ্য হবে, সরি, লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। পারবেন না? 5 মার্কের প্রশ্ন, সুতরাং ভুল করলে চলবে। এবং আরেকটা টেকনিক তোমাদেরকে আমি বলি, যে 118, 119-এ অবশ্যই উদাহরণ দিয়ে লিখতে হবে। তুমি যদি উদাহরণ না দাও, তাহলে 118, 119-এর প্রশ্নের উত্তরে আপনি কিন্তু ভালো মার্কস পাবেন না, ঠিক আছে কিনা। যদি প্রশ্ন আসে বোবা সাক্ষ্য কাকে বলে, লেখো, তখন তুমি লিখবা যে বোবা সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য। সাক্ষ্য আইনের 118 ধারা মোতাবেক একজন বোবা ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে মৌখিক, তারপর সরি, ইশারা ইঙ্গিত বা লিখিতভাবে কোনো সাক্ষ্য দিলে সেই সাক্ষ্য বোবা সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এটা উদাহরণ দেবা যে করিম জন্মগতভাবে বোবা, কিন্তু রহিমের হত্যাকাণ্ডের সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিল। হ্যাঁ, এই করিম আদালতে উপস্থিত হয়ে রহিমের হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ যদি লিখিতভাবে আদালতকে দেয় অথবা ইশারা ইঙ্গিতের মাধ্যমে দেয়, এক্ষেত্রে রহিমের এই সাক্ষ্য বোবা সাক্ষ্য হিসেবে বা মানে মৌখিক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে, যা সাক্ষ্য আইনের 119। তাহলে এরকম যদি তুমি একটা উদাহরণ দিয়ে দাও, তাহলে কিন্তু কি খাপে খাপ, একবারে পাশে পাস, অর্থাৎ পাঁচের ভিতরে 4, 4.5 বাবা। এই উদাহরণটা কিন্তু বাংলাদেশের প্রায় 100 জনের মধ্যে মনে করো 90 জন দেবে না, ঠিক আছে কিনা। 90 জন দেবে না, কিন্তু তুমি দিবা, তুমি 10-এর মধ্যে থাকবা। এই 10 জনই তোমাকে ব্যতিক্রম লেখার, শোনো, এই প্রশ্ন এগুলোই আসবে, শুধু লেখার মধ্যে একটু ব্যতিক্রমের কারণে সিরিয়াল এদিক ওদিক হয়ে যায়। মনে করো বলবো যে এটা পরীক্ষা তোমার ভালো হয়েছে, তাহলে সিরিয়াল তো পরে কেন? তো তুমি তো উদাহরণ দাওনি, আর একজন উদাহরণ দিছে, তাহলে মার্কটা কিন্তু এখানেই মানে পার্থক্য হয়ে যায়, ঠিক আছে ভাই। তাহলে 118, 119 আমরা এখানে বুঝে ফেলছি। আর একটা কথা ভাষ্যতে এখানে বলতেছে, বলতেছে পদ্মাশীল নারী, পদ্মাশীল নারীর সাক্ষ্য, এই সাক্ষ্যটা বেসিক্যালি সাক্ষ্য আইনের আপনার কয় ধারায় বলতেছে? বলতেছে সাক্ষ্য আইনের এই 100, এই ধারা কি কয় রে, 100, এই আরে কি কয়, 100, এই 19 ধারায় আপনাকে বলতেছে, বলতেছে যে একজন পদ্মাশীল নারী, অনেক মুসলমান নারী আছে না যে পর্দা করে, নিজের কণ্ঠস্বর আরেকজনকে শোনাতে যায় না, এরকম আছে না নারীরা, এরকম পদ্মাশীল নারী এখন পাওয়া অনেক টাফ ব্যাপার। তবে এই নারীরা যদি তাদের কণ্ঠস্বর পরপুরুষকে আদালতকে না শুনতে চায়, তারা যদি বোরকা পরিহিত অবস্থায় বা পর্দা মেনে আদালতে উপস্থিত হয়ে যদি লিখিতভাবে কোনো আদালতকে সাক্ষ্য দেয়, তাহলে এই সাক্ষ্যটাও কিন্তু এই বোবা সাক্ষ্য হিসেবে বেসিক্যালি গণ্য হবে, অর্থাৎ মৌখিক সাক্ষ্য। এটা আদালতে হিসেবেই কিন্তু লিখিত দিলে সেটা মৌখিক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে, যা সাক্ষ্য আইনের 119 ধারায় আপনাকে বলছে। পারবেন না ইনশাল্লাহ ভাই? পরীক্ষা আসলে রিটেনে আমাদের এইভাবেই প্রশ্ন আসতে পারে। তো আজকে যে ধারা, অল্প কয়েকটা ধারা পড়লাম, খুবই অল্প কয়েকটা ধারা, তো এরকম প্রশ্ন যদি আসে ইনশাল্লাহ পারবেন। যে বোবা সাক্ষ্য কাকে বলে, বোবা সাক্ষ্যের গ্রহণযোগ্যতা লেখো, তারপর আছে কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য, লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে, 119 ধারা। তারপর সাক্ষীর যোগ্যতা নির্ধারণ করো, বা যোগ্য সাক্ষী বলতে কাদেরকে বোঝায়, হ্যাঁ, একজন শিশু যোগ্য সাক্ষ্য কিনা, একজন বার্ধক্য ব্যক্তি যোগ্য সাক্ষ্য কিনা, এই টাইপের প্রশ্ন আমাদের পদোন্নতি পরীক্ষা আসতে পারে, আসতে পারে। লেজিটিমেসি অফ চাইল্ড কাকে বলে, লেজিটিমেসি অফ চাইল্ডের ব্যাখ্যা প্রদান করো। তো এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা পারবো, ঠিক আছে। আর আগামীকালকেও ক্লাস রাত 9টা 15। বন্ধ দেবো কালকে নাকি? বন্ধ দেওয়ার দরকার নাই, চলুক দেখি। তো 9টা 15 ক্লাস, এখন আমরা পেয়ারবি পড়বো। পেয়ারবি কম পড়া হচ্ছে, আজকে আমরা পেয়ারবি একটু বেশি করে পড়বো, ঠিক আছে।
পিআরবিটা একটু বের করেন। আমরা শুনেন, পিআরবির ক্লাসে জাস্ট একটু কান খাড়া করে চোখ বন্ধ করে শুনবেন কি বলি। আমি আবারও বলি, 1290টা পিআরবি, 1290টা পিআরবি পড়া কোনোভাবেই সম্ভব না। এটা আমি নিজে পড়ি না, তাহলে আমি তোমাদেরকে কেন পড়াবো? আমি জাস্ট গল্পের মতো বলবো, একটু শুনবেন, যতটুকু মনে থাকে এমসিকিউ আসলে আপনারা পারবেন। সুতরাং পিআরবিটা একটু বের করেন। সাইফুল, পিআরবিটা বের করো তো ভাই, পিআরবিটা। এই পিআরবি বের করেন, পিআরবি বের করেন। আচ্ছা, পিআরবি, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা পিআরবি পড়ছিলাম হচ্ছে 111 বিধি পর্যন্ত, 110 বিধি পর্যন্ত, যেখানে আমরা পড়ছিলাম যে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অর্থাৎ ডিআইজির অনুমোদন ব্যতীত, এমসিকিউ, কার অনুমোদন ব্যতীত? ডিআইজির অনুমোদন ব্যতীত আপনি কোনো নিলামে অংশগ্রহণ করতে পারবেন না। যদি নিলামে অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে দণ্ডবিধির 169 ধারা মোতাবেক আপনি অপরাধী। এমসিকিউ, কত ধারা মোতাবেক অপরাধী? 169 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। 111 প্রবিধানটা একটু গুরুত্বপূর্ণ। তোমরা একটু বই দেখো, দেখলেই হবে, আর অন্য কিছু করার দরকার নেই। এখানে বলতেছে কোম্পানি শেয়ার করায় বা গ্রহণ পুলিশ অফিসারগণ যে জেলায় কর্মরত থাকবে সেই জেলার কোনো শেয়ার ক্রয় করতে পারবে না। অর্থাৎ মনে করেন আপনি যে জেলায় কর্মরত আছেন সেই জেলায় আপনি কোনো শেয়ার ক্রয় করতে পারবেন না, একারে না। অথবা যে জেলায় পুলিশ সদস্যগণ বদলির আদেশ প্রাপ্ত হয়েছে সেই জেলায় তার কোনো শেয়ার থাকলে তার সেই জেলার পুলিশ সুপারের মাধ্যমে, ডিআইজির মাধ্যমে আইজি কে বিষয়টা অবগত করতে হবে। এগুলো আসবে না। 112 ধারাটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ অফিসার বা কেরানির স্থাবর সম্পত্তির মালিকানা, পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অসদাচরণের অভিযোগের বিরুদ্ধে 112 ধারা প্রবিধান রক্ষা কবচ হিসেবে বেসিক্যালি আপনার কাজ করবে। এই যে আমরা সরকারি কর্মচারীর যে সম্পত্তির হিসাব বিবরণী আমরা দিছি, দেখেন না আপনারা? কেউ বাদ আছেন নাকি? এখানে কেউ বাদ আছে? আর মনে হয় কেউ বাদ নাই, সবাই মনে হয় হিসাব বিবরণী দিয়ে দিয়েছেন। তাহলে এই 112 ধারা হচ্ছে আমাদের দুর্নীতি বা অসৎ আচরণের বিরুদ্ধে রক্ষা কবচ। হ্যাঁ, আমার কত কি সম্পত্তি আছে না আছে আমরা সরকারকে বিষয়টা অবগত করছি, তাই না? তো বলতেছে এই সম্পত্তির হিসাব বিবরণ কখন দিতে হয়? বলতেছে প্রত্যেক বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে। এমসিকিউ, কখন? প্রত্যেক বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে দেবে। কে দেবে? প্রত্যেক সরকারি কর্মচারী দেবে। কার কাছে দেবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হচ্ছে দেবে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্মকর্তাগণ আইজিপি অর্থাৎ এএসপি থেকে যারা আছে তারা আছে আইজির কাছে এই প্রতিবেদনটা দেবে। সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, সহকারী সাব ইন্সপেক্টর এবং কিরানি পুলিশ সুপারের নিকট দেয়। অর্থাৎ সার্জেন্ট, সাব ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর এবং কিরানি মানে কনস্টেবল, এরা দেবে হচ্ছে আপনার এই এসপির কাছে এই হিসাবটা দেবে। এমসি কার কাছে দেবে? এসপির কাছে দেবে। এরপরে আপনাকে বলতেছে যে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফিসারগণ, ডেপুটি ইন্সপেক্টর অর্থাৎ ডিআইজি রেঞ্জ 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 ডিআইজি অফিস, যেটা রেঞ্জ ডিআইজি অফিসে যারা কর্মরত আছে তার সম্পত্তির বিবরণ রেঞ্জ ডিআইজির কাছে প্রদান করবে। ইন্সপেক্টর জেনারেলের পূর্ব অনুমতি ব্যতীত নিজ জেলার বাইরে নামে বা পরিবারের অন্য কোনো সদস্যের নামে সম্পত্তি ক্রয় করা যাবে না। অর্থাৎ আমরা এই যে সম্পত্তি কিনি, যে ঢাকা শহরে ফ্ল্যাট কিনছেন, ফ্লোট কিনছেন, বাড়ি কিনছেন, সম্ভবত মেট্রোর ক্ষেত্রেই বিধান প্রযোজ্য হবে না। কিন্তু আমি যে মনে করেন শ্রীপুরে চাকরি করতেছি, আমি এখানে কিন্তু জমি জমা ক্রয় করতে পারবো না, কার অনুমতি ছাড়া? এমসিকিউ, অর্থাৎ ইন্সপেক্টর জেনারেলের পূর্ব অনুমতি ছাড়া কিন্তু আপনার ইয়া ক্রয় করা যাবে না। ঠিক আছে কিনা? এই কথা বলতেছে 112 বিধি। তাহলে এমসিকিউ, কার অনুমতি নিতে হবে? আইজিপির অনুমতি নিয়ে আপনাকে সম্পত্তি কিনতে হবে, নিজ জেলা ব্যতীত অন্য জেলা। নিজ জেলায় আপনি কিনতে পারেন, নিজ জেলায় কেনার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ঠিক আছে? 113 বিধিটা দেখি। 113 বিধি বলতেছে এই বিধিতে অধস্তন পুলিশ সদস্যদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। এটা খালি প্রবিধানেই আছে, বাস্তবে কোনো মিল নাই। তাহলে ব্যক্তিগত কাজে অধস্তন পুলিশ সদস্যদের কি করা যাবে না? হ্যাঁ, বলতেছে যে আপনার এটা ব্যবহার করা যাবে না, একারে না। নিজের নামে কিনবেন না, বোন নামে কিনবেন। কি লেখছে দেখছেন? বলতেছে নিজ নামে, পর নামে, বইয়ের নামে, ছেলের নামে, স্ত্রীর নামে, মাতার নামে, বাপের নামে, চাকরের নামে, কারো নামে আপনি করতে পারবেন না। ঠিক আছে কিনা? তাহলে 113-তে বলতেছে যে অধস্তন পুলিশ সদস্যদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, মনে করেন অধস্তন পুলিশ সদস্যদের বাড়ি নিয়ে আপনি ইটের কাজ করাচ্ছেন, বিল্ডিং বানাচ্ছেন, হ্যাঁ, ফিটিং করাচ্ছেন, এগুলো করা যাবে না। অর্থাৎ ব্যক্তিগত কাজ যেমন করানো যাবে কোনগুলো? মনে করেন 164 যে ফেটিক আছে, যেমন সরকারি মাল উঠান নামানো করা যেতে পারে। হ্যাঁ, তারপর আছে গ্রাউন্ড পরিষ্কার করানো যেতে পারে, মাঠ পরিষ্কার করানো যেতে পারে, ব্যারাক পরিষ্কার করানো যেতে পারে। হ্যাঁ, এটা হলো
ফেটিক ফেটিক ডিউটি যেটা, কিন্তু ব্যক্তিগত কোনো কাপড় চোপড় ধোয়া, আধার কার্ড করানো, স্কুল বাচ্চা কাচ্চার স্কুলে নিয়ে যাওয়া, হ্যাঁ ঠিক আছে কিনা, এগুলো করা যাবে না। যে যে পুলিশ অফিসার এইগুলো করবে, এই সংক্রান্তে পুলিশ সুপার এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, তা অবশ্যই ইন্সপেক্টর জেনারেলের নিকটে, অর্থাৎ বলতেছে এসপি রিপোর্ট দেবে ডিআইজি রে, ডিআইজি রিপোর্ট দেবে আইজির কাছে যে অমুক অফিসার অধস্তনদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে। দেখছেন পিআরবিতে কি কইছে? আচ্ছা, এগুলো এগুলো দরকার নাই, এগুলো ক্লাসে কথা বলা যাবে না। দাও, বুঝতে পারছেন এটা বাস্তবে কোনো মিল নাই। 114 প্রবিধানটা গুরুত্বপূর্ণ, বলতেছে সরকারি সম্পত্তির ক্ষতি কোনো পুলিশ অফিসার কেরানি বা লাঞ্চ রেটিং এর গাফিলতি, অবহেলা বা অসাবধানতা অন্য কোনো সরকারি সম্পত্তির ক্ষতি হয়, তাহলে উক্ত সম্পত্তির মূল্য প্রদানের জন্য সংশ্লিষ্ট অফিসার কেরানি বা লাঞ্চ রেটিংকে নিতে। অর্থাৎ এই যে আমরা কাজটা করি, মানে আমরা যে সরকারি সম্পত্তির কোনো ক্ষতি করলে, গাড়ির ক্ষতি করলে বা সরকার থেকে কোনো মালামাল, পিস্তল রাইফেল বা অন্য কোনো মালামাল, পোশাক পরিচ্ছদের কোনো ক্ষতি সাধন যদি আমরা করি, সেই ক্ষেত্রে বলা আছে যে এদের ক্ষতিপূরণ আদায় করা যাবে। এটা বলতেছে পিআরবি 114। পিআরবি 115, যদিও পিআরবিটা ছোট, বাট পরীক্ষায় কিন্তু এটা আসছে একবার, যে পুলিশ অফিসারগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না। এটা কিন্তু পুলিশ আইনের 29 ধারায় বলতেছে যে কর্মস্থল ত্যাগ করা এটা খুবই অন্যায়। হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত আপনি অতিবাস করতে পারবেন না, কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এই কথাটা আপনাকে বলতেছে পিআরবি 115। পিআরবি শিট দিছি না একবার, আর কতবার দেবো? এই সাইফুল, পিআরবি শিটটা সবাইকে একবার দিয়ে দেবেন, ক্লাস শেষ সবাইকে পিআরবি শিটটা দিয়ে দেন। আচ্ছা, তাহলে 115 প্রবিধানে কি বলতেছে? যে পুলিশ অফিসারগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল সে ত্যাগ করতে পারে। তাহলে ক নামক ব্যক্তি কর্মস্থল ত্যাগ কর্ম অনুমোদিত, অপরাধ কি? তাহলে কর্মস্থল ত্যাগ করলে 115 প্রবিধান অনুযায়ী সে ব্যক্তি অপরাধ করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। 116 প্রবিধান এখানে বলতেছে অধস্তন অফিসারগণের জেলা সফর, পুলিশ ইন্সপেক্টর বা তার নিম্ন পদমর্যাদার কোনো অফিসার ডিউটি পালন উপলক্ষে কোনো জেলা সফর করলে তা তার ব্যক্তিগত বা লিখিত ভাবে পুলিশ সুপারকে বিষয়টা জানাতে হবে। কি বলতেছে? যে অধস্তন অধস্তন অফিসারগণের জেলা সফর, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর বা তার নিম্ন পদের কোনো অফিসার ডিউটি উপলক্ষে কোনো জেলা সফর করলে ব্যক্তিগত বা লিখিতভাবে পুলিশ সুপারকে বিষয়টা জানাতে হবে। 116 দরকার নাই। 117টা সকল শ্রেণীর অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন। ঠিক আছে, অর্থাৎ আমরা যদিও শ্রীপুর থানায় চাকরি করি, বাট আমরা কিন্তু মানে ইচ্ছে করলে কিন্তু অন্য কোনো অফিসারও কিন্তু আমাদেরকে শাস্তি দিতে পারে বা পানিশমেন্ট দিতে পারে। ঠিক আছে কিনা, এটা আমার এসপির কাছে সুপারিশ পাঠাতে পারে। আচ্ছা, 118 খুবই গুরুত্বপূর্ণ একটা পিআরবি, মানে আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন করা, অপরাধীদের গ্রেপ্তার করা, অপরাধ প্রতিরোধ করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক আছে। 120 খুবই ছোট্ট একটা পিআরবি, এখানে বলতেছে আমলযোগ্য অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ করতে হবে। এটা হচ্ছে পিআরবি 120-এ বলতেছে, এবং কার্যবিধি আইনের 150, পুলিশ আইনের 23 দ্বারা আপনাকে বলতেছে। 121 প্রবিধানটা একটু দেখেন বন্ধুরা। এখানে বলতেছে পুলিশ অফিসারগণ পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে এবং সর্বোচ্চ সহায়তা করবে, এটা হচ্ছে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক আছে কিনা, কিন্তু আসলে বাস্তবে কোনো মিল নাই। মানে আপনি একজন পুলিশ সদস্য হিসেবে অপর কোনো পুলিশ সদস্যের কি পাবেন? সহায়তা পাবেন, এটা আপনার কাজ বা এটা আপনার দায়িত্ব, কিন্তু আসলে বাস্তবে এরকম কোনো মিল নাই। ঠিক আছে কিনা, এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক। সাহায্য চাইও, সাহায্য পাওয়া যায় না। সাহায্য করার আসলে মন মানসিকতা থাকা দরকার যে না আমি সাহায্য করব। বাস নিয়ে বসে থাকে। যাই হোক, ওসব কথা করার দরকার নাই। অর্থাৎ পেজে আমাদের সাবেক আইজিপি সম্ভবত বেনজির স্যারের একটা স্লোগান ছিল যে একজন পুলিশ সদস্য যেন আর একজন পুলিশ সদস্যের কাছে কি না করে, আপনার লাঞ্ছনা না হয় বা ছোট না হয়, সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। কিন্তু কে করে কার সহযোগিতা? আচ্ছা, 126 প্রবিধানে দেখি সম্মেলন ও সভা কার্য বিবরণী, সবার আলোচ্য বিষয় সম্পর্কে ইন্সপেক্টরগণ তাদের ব্যক্তিগত ডায়েরি সাব ইন্সপেক্টরগণ বা মফস্বল ডায়েরিতে লিপিবদ্ধ করবে। এগুলো দরকার নাই। আচ্ছা, আমরা একটু দেখব পিআরবি আপনার এই 129টা একটু দেখব, যেখানে বলতেছে যে সকল পদমর্যাদার পুলিশ অফিসারগণ আবগারি অফিসারদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। আবগারি অফিসার, এই আবগারি অফিসারদের সাথে স্বীকারোক্তি দিলে এই স্বীকারোক্তি কিন্তু গ্রহণযোগ্য না। এটা সাক্ষ্য আইনের 25 ধারায় বলতেছে। এবং আবগারি অফিসারদের সাথে কি করতে হবে? সুসম্পর্ক বজায় রাখতে হবে। কত ধারা? এই 129 ধারায় আপনাকে বলতেছে। 130 ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা। 130 ধারায় বলতেছে বিষের দোকান পরিদর্শন, বলতেছে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো পুলিশ অফিসার তার থানা এলাকায়
সকল বিষের দোকান পরিদর্শন করতে পারবে, ঠিক আছে কিনা? ক্ষমতাপ্রাপ্ত যে কোনো পুলিশ অফিসার তার থানা এলাকায় বিষের দোকান পরিদর্শন করতে পারবে এবং লাইসেন্স অনুযায়ী যেই সকল বিষ রাখার কথা সেই সকল বিষ রেখেছে কিনা তা খতিয়ে দেখতে পারবে। কে দেখবে? পুলিশ অফিসার এটা দেখতে পারবে। এবং যদি ব্যাপকভাবে অনিয়ম দেখা দেয় তাহলে ওই দোকানে যে রেজিস্টার আছে সেই রেজিস্টারে উক্ত বিষয়টি নথিভুক্ত করবে এবং পুলিশ অফিসারগণ তার ব্যক্তিগত মফস্বল ডায়েরিতে তা লিপিবদ্ধ করবে। তাহলে বিষের দোকান পরিদর্শন করে পুলিশ তার বিষয়টি কোন ডায়েরিতে লেখে? এটা হচ্ছে ব্যক্তিগত মফস্বল ডায়েরিতে এটা লেখে। কি এর পরিদর্শন করতে পারবে? বলতেছে যে কোনো পদের পুলিশ অফিসার এটা পরিদর্শন করতে আপনার পারবে, ঠিক আছে কিনা? এবং বলতেছে যদি ব্যাপকভাবে কোনো অনিয়ম দেখা দেয় যে এই বিষটা সে রাখছে কেন, হ্যাঁ এটা বিষের, এটা কি বিষের দোকান, হ্যাঁ এটা যে বিষের দোকান বলতে কীটনাশক যে বিষের দোকান টোকান আছে এগুলো, অর্থাৎ লাইসেন্স থাকতে, লাইসেন্স ছাড়া কিন্তু বিষ দোকানে রাখা যায় না, জানেন তো এটা। এবং যদি অনিয়ম করে যে যে বিষে যে বিষগুলো দোকানে রাখার কথা সেই বিষগুলো যদি দোকানে সে না রাখে বা অন্য কোনো বিষ রাখে বা অতিরিক্ত অন্য কোনো বিষ রাখে বা যে বিষ রাখার কথা তার থেকে বেশি বিষ সে রাখছে, তাহলে এটা ওই বিষের দোকানে যে রেজিস্টার আছে রেজিস্টার এটা নোট দেবে এবং যে অফিসার গেছে এই মফস্বল ডায়েরিতেও কিন্তু এই বিষয়টা নোট দেবে। পিআরবি 133, সভা সমাবেশ বিষয়ে পূর্বে তথ্য পাঠাতে হবে। এখানে আপনাকে বলতেছে যে থানা এলাকার মধ্যে কোনো সভা সমাবেশ হবে কিনা এ সম্পর্কে থানার ওসি, এএসপি সার্কেল পুলিশ সুপারকে তথ্য দেবে। অর্থাৎ থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বা কোনো সভা সমাবেশ হবে কিনা এএসপি, ওসি সবসময় এএসপি কে তথ্য দেবে এবং এএসপি এসপি কে জানাবে। থানা এলাকার যে স্থানে বা যেই রাস্তায় সাধারণত সভা সমাবেশ হয়ে থাকে তার একটি চার্ট থানায় সংরক্ষণ করতে হবে। অর্থাৎ থানা এলাকায় নর্মালি কোন কোন সভা সমাবেশ কোন জায়গা নর্মালি হয় এর একটা চার্ট সবসময় সংরক্ষণ করতে হবে পিআরবি 133 বিধিতে। পিআরবি 133 আরো বলতেছে যে সভা সমাবেশ কিভাবে শেষ হয়েছে, কোনো বিশৃঙ্খলা হয়েছে কিনা এ সংক্রান্ত একটি প্রতিবেদন পুলিশ সুপারকে এটা অবগত করতে হবে। অর্থাৎ পিআরবি 133 বিধিতে একথাই বলতেছে। ব্যক্তিগত ডায়েরি মফস্বল ডায়েরি একই কথা, পিডি একই কথা, ঠিক আছে। 134-এ বলতেছে যে সভা সমাবেশ এটা নিষিদ্ধ করার ক্ষমতা কোনো পুলিশ অফিসারের নাই। হ্যাঁ, এক্ষেত্রে 144 ধারার জারির জন্য পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারে, কিন্তু নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করার ক্ষমতা কোনো পুলিশ অফিসারের কিন্তু নাই। এজন্যই কার্যবিধির 144 ধারার সাথে পিআরবি 134 বিধি কিন্তু যাবে। পিআরবি 138টা দেখেন, বলতেছে একটি সমাবেশ সাধারণত আগ্নেয়াস্ত্র বা আগ্নেয়াস্ত্রের মতো দেখা যায় এমন কোন জিনিস ব্যবহারের ক্ষমতা পুলিশ অফিসারকে দিবে না। অর্থাৎ বলতেছে যে আগ্নেয়াস্ত্র বা আগ্নেয়াস্ত্রের মতো দেখা যায় এমন কোন জিনিস সভা সমাবেশে ব্যবহার করতে দেওয়া যাবে না। কোন সরকারি এবং বেসরকারি সমাবেশ কতটুকু আতশবাজি ফুটাবে বা আতশবাজি ফুটবে না তা পুলিশ অফিসার নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ সভা সমাবেশে আতশবাজি ফুটবে কি ফুটবে না, কতটুকু ফুটবে এই বিষয়টা নিয়ন্ত্রণ করবে কে? এমসিকিউ, পুলিশ অফিসার এটা নিয়ন্ত্রণ করবে। 139 প্রবিধানে বলতেছে সমাবেশের অনুমতি 3 কপিতে হবে। এমসিকিউ, সমাবেশের অনুমতি কয় কপিতে হবে? 3 কপিতে হবে। 1 কপি কাকে দিতে হবে? লাইসেন্স গ্রহীতাকে দিতে হবে। 1 কপি পুলিশ সুপারের অফিসে রাখতে হবে। 1 কপি থানার সংশ্লিষ্ট নথিতে রাখতে হবে। তাহলে সমাবেশের কপি কত বছরের জন্য সংরক্ষণ করা হয়? এমসিকিউ, এটা হচ্ছে 3 বছরের জন্য আপনার এটা সংরক্ষণ করা হয়ে থাকে। ক্লিয়ার? পিআরবি 141 হচ্ছে সভা সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য, যা পুলিশ আইনের 31 এবং 32 ধারায় আপনাকে বলতেছে। পিআরবি 142টা একটু দেখি। 142-এ আচ্ছা 142 বন্দুক থাক, কালকে 142-তে পড়াবানি। আচ্ছা, আহ পরে দেখবানি, আর পড়াবো না, ভালো লাগতেছে না। একটু রেকর্ডটা অফ করো।